দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র দর্শনে ছুটছেন মানুষ। কক্সবাজার সৈকতে ভ্রমণ পিয়াসীদের ঢল। হোটেল মোটেলে উপচে পড়ছে পর্যটক। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। কথার জাদুঘরের ৭২তম জন্মবার্ষিকীতে নুহাসপল্লীতে ভক্ত স্বজনদের শ্রদ্ধাঞ্জলি। স্মরণে অম্লান হুমায়ুন আহমেদ। এবং রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনাতেও জয় পেলেন বাইডেন। ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়ালো ২৯০-এ। পরাজয় স্বীকার না করায় নিজ দলেই তোপের মুখে ট্রাম্প। আগুন সন্ত্রাসের রাজনীতি থেকে বিএনপি বের হতে পারেনি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নীল নকশা অনুযায়ী গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে বিএনপি। এদিকে বিএনপি কোনো অরাজকতায় বিশ্বাসী নয় মন্তব্য করে মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ, বেগম জিয়ার দলকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা একথা বলেন। সমসাময়িক ইস্যুতে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই তিনি প্রতিবাদ জানান বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনার। বলেন, আগুন সন্ত্রাসের এমন কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচল সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গতকাল রাজধানীতে নাশকতা চালিয়েছে। বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা যায় যে এই সরকারের সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি দাবি করেন, সরকারের এজেন্টরাই অগ্নিসংযোগ করেছে। বিএনপিকে এর আগেও আপনার অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবুটিয়ার্স, এই এজেন্ট সাবুটিয়ার্সরা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দি সেম টাইম উই কন্ডেম ইট, এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি। বৃহস্পতিবার নয়াপল্টনে সরকারি বাসে আগুন দেওয়ার পর শাহবাগ, গুলিস্তান সহ আরও 9টি স্থানে বাস পোড়ানোর ঘটনা ঘটে। যারাই হোক, এটাও আপনার মনে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মৌসুম চলে আসলেও রাজধানীর পাইকারি বাজারে কমেনি সবজির দাম। এখনও বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে 40 টাকার উপরে। সরবরাহ ঘাটতি হওয়ায় কিছু সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাত 2:30 সারি সারি ট্রাক আর ঝাঁকা ভরা সবজির ডালা নিয়ে ব্যস্ত রাজধানীর অন্যতম কারণ বাজার। কোনোটির মৌসুম শেষ, তাই আমদানি কম হলেও নতুন সবজি ওঠায় বাজারে ঘাটতি নেই সবজির সরবরাহে। কিন্তু বাজারে এখনও প্রভাব কমেনি বৃষ্টি ও বন্যার। দু একটির দাম কমে 50-এর নিচে আসলেও বেড়েছে বেশিরভাগ সবজির দর। বাজার ভরা ফুলকপি থাকলেও কমছে না দাম। পাইকারি পর্যায়ে 7 দিন আগের 25 টাকা পিসের লাউ এখন বিক্রি হচ্ছে 45 টাকায়। 1 মাস আগের 16 টাকা কেজির মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। আজকে বিক্রি হচ্ছে 35 টাকা, 36 টাকা। গতকালকে বিক্রি হয়েছে 38-40। আগে বেশি 50 টাকা, 55, এখন 60 টাকা কেজি। মুগামে মাল শর্ট। এর আগে কিছু কম ছিল, ইদানিং বাড়তি, কারণ মালের আমদানি কম। 2 সপ্তাহ ধরে বাড়তি, কারণ আমদানি কম। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত দামে বিক্রি হচ্ছে পটল, শিম, বেগুন সহ কয়েকটি সবজি। আর গ্রীষ্মকালীন পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। আমদানি বাড়ায় দাম কমছে বলে জানান পাইকাররা। বাজার ভাই কোন সময় কোন দামে বিক্রি হয় এটা তো ঠিক নেই। মাল বেশি আসলে দাম কমে, কম আসলে মাল দাম বাড়ে। আগে ছিল 80 টাকা, 75 টাকা, এই সপ্তাহখানে আগে। বর্তমানে 5-6 দিনের দামটা নর্মাল আছে আর কি, আর পরে কমবে, ডেলি কমবে। আজকে বেচতেছি 52 টাকা কেজি, 50 টাকা কেজি। গতকালকে বেচছিলাম 55, 56, 60 টাকা কেজি। আমদানি বেশি, এখন দাম কমে গেছে। শীতের সবজি পুরোপুরি আসলেই দাম হাতের নাগালে আসবে বলে আবারও আশ্বাস দেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছের সরবরাহ বেড়েছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় 20 থেকে 30 টাকা কম দামে বিক্রি হচ্ছে বাজারে। অন্যদিকে 20 টাকা করে কমেছে দেশি মাছের দামও। ইলিশের সরবরাহ কম থাকায় বাড়তি দাম হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা। নূরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সর্ববৃহৎ মাছের বাজার এই ফিশারি ঘাট। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বাজার। সাগরে মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা কেটে যাওয়ার কারণে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। জেলার মাছ ধরে ফিরে আসার কারণে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ আগের থেকে অনেক গুণ বেড়েছে, যে কারণে কেজি প্রতি 20 থেকে 30 টাকা কম দামে বিক্রি হচ্ছে সকল ধরনের সামুদ্রিক মাছ। লাকা 850, তারপরে ওই যে বলভুয়া 400, লাল কোরাল 450। আগে মনে হলো এটা মাত্র 3600 টাকা, এখন বেশি 2400 টাকা। যতদিন সমুদ্রের মাছ থাকবে ততদিন মানে দেশি মাছের কোনো মূল্য থাকবে না। সরবরাহ বাড়ায় তার প্রভাব পড়েছে দেশি মাছের বাজারে। কেজি প্রতি 15 থেকে 20 টাকা কম দামে বিক্রি হচ্ছে সকল ধরনের দেশি মাছ। কালকে 260 টাকা আমরা মাছ বেচছে, আজকে বেচে 180 টাকা। কেজিতে 20 টাকা 30-25 টাকা এরকম কমে গেছে, আর দামি মাছ কমে গেছে 50 থেকে 60 টাকা। শীতকাল আসলেই কমে যায় ইলিশের সরবরাহ, যে কারণে বাজারে ইলিশ নেই বললেই চলে। যা আছে তাও বিক্রি হচ্ছে অনেকটা বাড়তি দামে, 700-750 টাকা কেজি। শীতকাল তো, শীতের মৌসুম, ইলিশ মাছ পড়তেছে না। আবহাওয়া অনুকূলে থাকলে ও জেলেরা স্বাভাবিকভাবে সাগর থেকে মাছ ধরে ফেরত আসতে পারলে বাজারে মাছের দাম আরও কমে আসবে বলে মনে করেন বিক্রেতারা। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। আনন্দ আর হৈহুল্লোড়ে সাগর তীরে মেতেছেন সবাই। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। হোটেল মোটেলেও কক্ষ খালি নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল সাগর, স্বচ্ছ নীল জলরাশি, মাঝে মাঝে ছোট ঢেউ আছড়ে পড়ছে সাগর তীরে। আনন্দে মেতে উঠেছেন দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। সাগরের পানিতে ছোটাছুটি আর গা ভাসিয়ে উচ্ছ্বাসের প্রকাশ। শীতল সাগরের রূপ দেখতে ছুটে এসেছেন তারা। যখন আসি খুব ক্লান্তি লাগে, বাট সমুদ্রের কাছে সবকিছু হার মেনে যায়। অন্য যে কোনো সময়ের থেকে আজকের আকাশ বা সমুদ্রের যে ভিউটা, এটা অসাধারণ। সবাই মিলে আসলাম অফিস থেকে, অনেক মজা করতেছি ভাই, বালি টালি নিয়ে খেলা করতেছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের ঠাসা। আর করোনার ঘরবন্দি জীবনের মুক্তি হিসাবে কক্সবাজারকেই পছন্দের স্থান হিসাবে বেছে নিয়েছেন পর্যটকরা। শীতের প্রথম দিকে কক্সবাজারই হচ্ছে বাংলাদেশের পর্যটনের বেস্ট জায়গা। চাপের উপর ছিলাম, এখন কক্সবাজারে এসে আমার অনেক ভালো লাগতেছে। পর্যটকের চাপ বাড়ায় 4 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে ব্যস্ততা বেড়েছে। চাপটা আগের চাইতে একটু বাড়ছে। আপনার ওই যে আমরা রিজার্ভেশনও পাচ্ছি মোটামুটি। করোনা সময়কালীন সময়ে আমরা যে লসের সম্মুখীন হয়েছি, এগুলা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমরা মনে করছি। পর্যটন মৌসুমে বিনোদন প্রেমীদের চাপ বাড়ায় প্রতিটি স্পটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। বিচ বাইকে টহল তো আছে, মোটর বাইকে আছে, ফুড প্যাট্রোলিং করতেছে পর্যটকদের নিরাপত্তার জন্য। সার্বিক নিরাপত্তার জন্য পর্যটক পুলিশ সর্বদা এখানে আছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন পাতুরে সৈকত ইনানি, হিমছড়ি ও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনেও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কথার জাদুকর হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকীতে নুহাশপল্লীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন ভক্ত স্বজনরা। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা সীমিত, তবে পাঠক হৃদয়ে হুমায়ূন আরও বেশি প্রাসঙ্গিক বলে জানান মেহর আফরোজ শাওন। হিমু, রূপা, শুভ্ররা আজও পাঠক হৃদয়ে মলিন হয়নি এতটুকু। একজন হুমায়ূন আহমেদের এখানেই জয়। তার সৃষ্টি যুগে যুগে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। কথার জাদুকরের মায়ায় স্বপ্ন দেখে পাঠক। সে স্বপ্ন আরো নিবিড় হয় প্রিয় লেখকের জন্মদিনে। সবুজে ঘেরা নিজ হাতে গড়া আপন ঠিকানায় যেখানে শুয়ে আছেন মিসির আলী, বাকের ভাইয়ের জনক। নীল আকাশের শুভ্র মেঘ কিংবা লিলুয়া বাতাস তাকে ছুঁয়ে যায়। ভোরের প্রথম ঝরে পড়া শিউলিটা তাকে বলে শুভ জন্মদিন প্রিয় লেখক। হুমায়ূন আহমেদ স্যার তার প্রত্যেকটি উপন্যাসে শুভ্রকে ওনার নিজের সৃষ্টিশীল কার্যক্রমগুলি দিয়ে তুলে ধরেছেন এবং ওনার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। আমি সেই জন্য আজ হুমায়ূন আহমেদ স্যারের সেই শুভ্র ক্যারেক্টারটাকে ভালোবেসে শুভ্র প্রতীকে সাদা পোশাকে আজকে এই
ওনার নুহাশপল্লীতে এসেছি। বেঁচে থাকলে লেখক আজ পার করতেন ৭২টি বসন্ত। একজন হুমায়ুন নশ্বর পৃথিবীতে আজ নেই, তাতে কি জন্মের ঘণ্টা মিছে হয়ে যাবে? শুক্রবার সকালে তাই কেক কেটে ফুল নিবেদন করেন হুমায়ুনের পরিবার ও ভক্তরা। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা সীমিত, তবে পাঠক হৃদয়ে হুমায়ুন আরও বেশি প্রাসঙ্গিক বলে জানান মেহের আফরোজ শাওন। এই করোনা মহামারীর যে সময়টা চলছে, মানুষ গৃহবন্দী ছিল, এই গৃহবন্দির সময় মানুষের বই পড়ার অভ্যাস বেড়েছে। তো আমি খুব কৃতজ্ঞ যে নতুন পাঠকরা হুমায়ুন আহমেদের বই হাতে তুলে নিয়েছেন এবং তারা মুগ্ধ হয়ে পড়ছেন। তাদের মুগ্ধতাটা তারা বিভিন্নভাবে পরিবারের অন্যান্যদের পাশাপাশি আমাকে জানিয়েছেন। তো সেই নতুন প্রজন্ম যেই পাঠক, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি হুমায়ুন আহমেদের ভুবনে। যতদিন ঘোর বর্ষার রাত প্রিয়তমেশ্বর খোঁজে মন কাঁদাবে, জ্যোৎস্না দিবে গৃহত্যাগের সন্ধান, ততদিন আখি পত্র পল্লবে ভালোবাসায় জলজল করবে প্রিয় হুমায়ুনের নাম। নুহাশপল্লীর আকাশেও আজ ঝকঝকে রোদ। সকাল থেকে শ্রদ্ধা জানিয়েছেন হিমু, রূপা, মুনা, বাকির ভাই সহ অসংখ্য হুমায়ুন ভক্তরা। তারা বলছেন, নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নুহাশপল্লী থেকে মৌসুমী মো, সময় সংবাদ, গাজীপুর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনাতেও জয় পেয়েছেন জো বাইডেন। এ নিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়ালো 290, আর 217তেই আটকে আছেন ট্রাম্প। পরাজয় স্বীকার না করায় ট্রাম্পের বিরুদ্ধে খোদ রিপাবলিকান দলেই কোন্দল বাড়ছে। অনেক নেতাই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মার্কিন নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে নাটকীয়তা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশটি এখন গভীর সংকটে। নির্বাচনের 10 দিন পেরিয়েও হার না মানায় অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পের দলেই বিভক্তি দেখা দিয়েছে। লিন্ডসে গ্রাহাম সহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পকে পরাজয় স্বীকার করে নেয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে বিদেশিদের শুভেচ্ছা বার্তা গ্রহণ থেকে বিরত রেখেছে ট্রাম্প প্রশাসন। সেগুলোর পাশাপাশি জো বাইডেনকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সব ব্রিফিংয়ে যুক্ত করারও আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতারা। যদিও অধিকাংশ নেতাই এখনো ট্রাম্পকে সমর্থন করছেন। ভোটের অসঙ্গতি নিয়ে ট্রাম্পকে মামলার সুযোগ দিতে চান তারা। এদিকে গণরায়কে সম্মান জানাতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ করে আসলেও তার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। উইসকনসিনের প্রধান নির্বাচনী কর্মকর্তা মেগান ওলফ বলেন, এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনী নিরাপত্তা কর্মকর্তারাও ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে নিজ দলের পাশাপাশি প্রতিরক্ষা দফতরেও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পর এ ক্ষোভ আরও তীব্র হয়েছে। আমরা কোনো রানী, রাজা, অত্যাচারী বা স্বৈরশাসকের সেবা করার জন্য শপথ নিইনি, কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্যও নয়। আমরা সংবিধানের জন্য শপথ নিয়েছি। ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে রেখে আমরা আমাদের সংবিধানের মর্যাদা রাখব। বিশ্লেষকরা বলছেন, পরাজয় স্বীকার না করে বাজে নজির স্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। অপেক্ষার অবসান হচ্ছে এবার। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ। মুজিব বর্ষ উপলক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে চান কোচ জেমিডে। দীর্ঘদিন পর ফেরাটা স্মরণীয় করে রাখার লক্ষ্য জামাল ভূঁইয়াদেরও। অন্যদিকে করোনায় জর্জরিত নেপালও সব সমস্যা পেছনে ফেলে জয় পেতে মরিয়া হয়ে আছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 5টায়। আবারও একই ভেন্যুতে দেখা হচ্ছে বাংলাদেশ ও নেপালের বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচ সামনে রেখে তাই প্রস্তুতি সেরে নিতে নেপাল বধের লক্ষ্য জামাল ভূঁইয়াদের। 3 সপ্তাহ ধরে টানা অনুশীলনে মরিচা ধরা ফিটনেসের ঘাটতি অনেকটাই কাটিয়ে উঠেছে ফুটবলাররা। অন্যদিকে ম্যাচের আগে একেবারেই অনুশীলনের সুযোগ পায়নি নেপাল। এর ওপর করোনার হানায় দিশেহারা কোচ বালগোপাল মহাজন। ঢাকায় আসার আগে 6 জন আর ম্যাচের আগে করোনা টেস্টে পজিটিভ ডিফেন্ডার রজিন ধামাল। প্রতিপক্ষকে কাবু করার জন্য তাদের দুর্বলতা পুঁজি করে নয়, বরং নিজেদের চেষ্টাতেই জয়ের লক্ষ্য জামাল ভূঁইয়াদের। এ ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেমিডে। সুযোগ হয়নি অভিজ্ঞ গোলরক্ষক রানার, রাখা হয়নি রায়হান মানিক, ফাহিম ও আব্দুল্লাহকেও। নতুনদের পরীক্ষা করতেই নাকি এমন সিদ্ধান্ত জেমির। ইনজুরির কারণে খেলতে পারবেন না আরিফ ও মামুনুল।
নেপাল ভালো দল, তবে আমার লক্ষ্য ভালো খেলা। ওদের কজন করোনায় আক্রান্ত সেটা নিয়ে ভাবতে চাই না আমরা। আমাদের মাঠে সেরাটা দিতে হবে। এই ম্যাচের দলের জন্য রানা সহ কয়েকজন বাদ পড়েছে। অন্যদের পরীক্ষা করতেই এমন করা হয়েছে। কাতার ম্যাচের আগে আমি একটা ভালো দল তৈরি করতে চাই। নানা সমস্যায় জর্জরিত নেপাল দলও দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফেরাটা স্মরণীয় করে রাখতে চায়। আমার নিয়মিত একাদশের বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত, তবে অন্যরা সে শূন্যতা পূরণ করবে আশা করি। বাংলাদেশ ভালো দল, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এখন পর্যন্ত দু দলের পরিসংখ্যানে 12 জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশি। এবছর জানুয়ারিতে সবশেষ এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুরুন্ডির বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও জামাল ভুঁইয়াদের পায়ের জাদুতে সরব হওয়ার অপেক্ষায় ফুটবল পাড়া। হিমালয়ের দেশটিকে হারিয়েই হবে জয় উৎসব, এটাই প্রার্থনা সবার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। একদিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারে বেনাপোল হয়ে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু উড়োজাহাজে ফেরেন তিনি। দুপুর 12:30টার দিকে বহনকারী ইউএস বাংলার ফ্লাইট BS-202 বিমানটি হযরত শাহজালাল বন্দরে অবতরণ করে। সেখান থেকে সরাসরি বনানীতে নিজ বাসায় যান সাকিব। এর আগে কলকাতায় কালী পূজা উদ্বোধন করতে বৃহস্পতিবার ভারত গিয়েছিলেন তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি-20 লিগে জেমকন খুলনার হয়ে খেলবেন সাকিব আল হাসান। গরু কেনার সামর্থ্য নাই, তাই জোয়াল নিজের কাঁধে নিয়ে কাঠের ঘানি টানছেন তিনি। আর তার স্ত্রী ঠেলেন 5 থেকে 6 মণ ওজনের পাথর। ঘানির উৎপাদিত সরিষার তেল বিক্রি করেই চলে তাদের সংসার। সিরাজগঞ্জের তারাস উপজেলার মাথাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামের জাকির হোসেন ও রাবেয়া খাতুনের 2 দশকের জীবন যুদ্ধের গল্প এটি। রিকু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভূমিহীন হতদরিদ্র 70 বছরের জাকির হোসেন বয়সের ভারে ক্ষয়েছে শরীর, তারপরও হাত পাতেননি কারো কাছে। বাড়িতেই সরিষার তেলের কাঠের ঘানি বানিয়ে নিজেই টানেন। গরু কেনার সামর্থ্য নাই বৃদ্ধ জাকিরের। একমাত্র ছেলে বিয়ের পর বাড়ি ছেড়েছে। জীবন যুদ্ধে বেঁচে থাকতে এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে ঘানির জোয়াল টানেন, আর পেছন থেকে কাঠে থাকা 5 থেকে 6 মণের পাথর ঠেলেন স্ত্রী রাবেয়া। এভাবে 2 দশক ধরে সিরাজগঞ্জের তারাস উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামের স্বামী স্ত্রী দিনে 5 থেকে 6 ঘন্টা ঘানি টেনে 10 কেজি সরিষা থেকে 3 কেজি তেল তৈরি করেন। দীর্ঘদিন হাড়ভাঙা খাটুনিতে ক্লান্ত বৃদ্ধ জাকির ঘানি টানার জন্য চান একটা গরু। পায়ের আঁটুর ব্যথা হয়, আঁটুর মধ্যে কুটকুট কুটকুট করে, এবং মাজার তো ব্যথা ধরে, মাজার দিয়েও টানি, কান্দও টানি। আমরা খুব কষ্ট করে গান টানতেছি, তা আপনারা যদি একটু দয়া করে একটু গরু দিলেন, আমার খুব উপকার হয়ে গেল। গরু নাই কে জন্য আমরা নিজেই কষ্ট করে ভাঙ্গাই, ভাঙ্গা বিক্রি হারাই। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী দুজনে তেল তৈরির পর বিক্রি করে সংসার চালান। দৈনিক তো এই মানুষের পক্ষে সম্ভব হয় না, এটা গরু দিয়ে বলদ দিয়ে কোথায় পাবি, যার জন্য তারা বাধ্য। গান বয়া মনে করেন যে তেল বানা বিক্রি হয়ে ওই বেশি কিনে খায়। তার জমি জমা নাই, এইবারই তার মনে করেন যে জীবন যাপন চলছে আর কি। সপ্তাহে 3 দিন ঘানি টেনে 9 কেজি সরিষার তেল উৎপাদন হয়। প্রতি কেজি তেল 250 টাকা করে হাটে বিক্রি করে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই করছেন জাকির হোসেন ও রাবেয়া। সময় সংবাদ, সিরাজগঞ্জ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।